নমস্কার বন্ধুরা, ঐতিহাসিকভাবে দেখা গেছে যে পৃথিবীতে যখনই কোনো ব্যাংক ডুবেছে তার পিছনে প্রধান যে কারণটা থেকেছে সেটা হলো রিস্কি ক্রেডিট। অর্থাৎ ব্যাংক যে লোনটা দিয়েছে সেই লোনটা অনাদায়ী থেকে গেছে। অনেকটা আমাদের দেশের ওই মেহুল চোকসি বা নীরব মোদির মতো অথবা বিজয় মাল্যের মতো যারা ব্যাংক থেকে লোন নিয়েছে তারপর আর ব্যাংকের টাকা শোধ করেনি। এটাই সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথম যেখানে ব্যাংক কোনো রিস্কি লোন দেয়নি। উপরন্তু ব্যাংকের যে টাকা সেটা খুব সেফ এবং সিকিউর ডিপোজিট করে রেখেছে, কিন্তু তারপরেও দেখা গেল যে ব্যাংকের ঝাঁপ বন্ধ হয়ে গেল। এই আশ্চর্য ঘটনাটা ঘটেছে আমেরিকার ষোড়শ বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকের সঙ্গে। গত 10ই মার্চ সিলিকন ভ্যালি ব্যাংক তাদের ঝাঁপ বন্ধ করে দিয়েছে। তো আমার এই ভিডিওতে আমরা দেখব যে কেন ডুবে গেল এই সিলিকন ভ্যালি ব্যাংক। এই ঘটনার পিছনে কারণটা জানতে হলে আমাদের ব্যাংকের যে অপারেটিং মডেল সেটা সম্বন্ধে একটু জেনে নিতে হবে। সিলিকন ভ্যালি ব্যাংক সেটা 1983 সালে তৈরি হয়েছিল এবং এই ব্যাংকের হেড অফিস আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত। জায়গাটার নাম হচ্ছে সান্টা ক্লারা, ক্যালিফোর্নিয়াতে। এই সিলিকন ভ্যালি হচ্ছে আমেরিকার টেকনোলজি হাব। বড় বড় যেসব টেকনোলজি কোম্পানি আছে তাদেরও হেড অফিস এই সিলিকন ভ্যালিতে আছে। এছাড়াও যেসব ছোট ছোট স্টার্ট আপ সংস্থা, অর্থাৎ যেসব ছোট ছোট সংস্থা যেগুলো আরও গ্রো করছে সেগুলোর একদম মেন ডেস্টিনেশন আপনি বলতে পারেন সিলিকন ভ্যালি। এই যে সিলিকন ভ্যালি ব্যাংক, তাদের যে প্রধান বিজনেস, সেই প্রধান বিজনেসটাও হচ্ছে তাদের যে ব্যাংকিংটা সেটা তারা করে এই স্টার্ট আপ সংস্থাগুলোর সঙ্গে। এই স্টার্ট আপ সংস্থাগুলি হচ্ছে তাদের প্রধান কাস্টমার। কোভিড-19-এর সময়তে 2019-তে দেখা যাচ্ছে যে এই যে স্টার্ট আপ সংস্থাগুলো এইগুলোর বিজনেস কিন্তু খুব বেড়ে গেছে। তার পিছনে প্রধান কারণ হচ্ছে যে করোনার সময়তে মানুষ বাড়ির মধ্যেই বসে থেকেছে এবং তাদের জন্য তাদের যে এন্টারটেনমেন্ট অথবা তাদের যে হোম ডেলিভারি এগুলো সাধারণত টেকনোলজি সংস্থার থ্রু দিয়ে হয়েছে। এবার যখনই এটা হয়েছে তখন দেখা যাচ্ছে যে এই স্টার্ট আপ কোম্পানিগুলো এরা প্রচুর প্রফিট করেছে। যখনই এদের প্রচুর প্রফিট হয়েছে তাদের অনেক ক্যাশ বেড়ে গেছে। তাছাড়াও কিছু ভেঞ্চিওর ক্যাপিটালিস্ট আছে। ভেঞ্চিওর ক্যাপিটালিস্টটা কি? তারা কি করে, যেসব ছোট ছোট স্টার্ট আপ সংস্থাগুলো আছে যেগুলো তাদের মনে হচ্ছে যে এই বিজনেসটা খুব বড় হতে পারে, তারা কি করে সেই বিজনেসেতে টাকা দেয়, তাদেরকে টাকা দেয় এবং সেই টাকার বিনিময়ে সেই কোম্পানির কিছু তারা শেয়ার পায়। তো এরকম ভেঞ্চিওর ক্যাপিটালিস্টগুলোও কী করেছে, তারা এই স্টার্ট আপ সংস্থাগুলোতেও প্রচুর টাকা দিয়ে, স্টার্ট আপ সংস্থাগুলোর কাছে প্রচুর টাকা এসে গেছে। এবারে এই টাকা দিয়ে তারা তাদের প্রোডাকশন বাড়িয়েছে, অপারেশনটাকে ইমপ্রুভ করেছে, R&Dতেও খরচা করেছে। কিন্তু যেহেতু অনেক টাকা এসেছে তো সব টাকা তো তাদের খরচা হয়নি। তারা তখন কি করেছে যে সেই টাকাটা তারা ব্যাংকে ডিপোজিটে রাখবে। এবার আমি বলেইছি যে এই স্টার্ট আপ সংস্থাগুলোর প্রধান যে ব্যাংক ছিল সেটা হচ্ছে সিলিকন ভ্যালি ব্যাংক। তো তারা টাকাটা কোথায় জমা রাখবে? তারা জমা রেখেছে সিলিকন ভ্যালি ব্যাংকেতে। তো এইভাবে দেখা যাচ্ছে যে 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত এই যে ব্যাংকের যে ডিপোজিট ব্যালেন্স সেটা $198 বিলিয়ন হয়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। এবার যখনই ব্যাংকের কাছে এত টাকা আছে তো ব্যাংক তো আর টাকাটা ফেলে রাখতে পারবে না, তো ব্যাংকে তো সেই টাকাটা ইনভেস্ট করতে হবে। তো ব্যাংক কোথায় টাকাটা ইনভেস্ট করবে? এবার সেই সময় তো লোনের চাহিদাও খুব কম আছে, এত ডিপোজিট হয়েছে কিন্তু সেই তুলনায় লোন বেশি নেই। তো ব্যাংক তখন কি করবে? কোথাও সেফ জায়গাতে টাকাটা রাখতে হবে। তো সেফ জায়গায় টাকাটা রাখার জন্য ব্যাংক মোটামুটি দুটো জায়গায় টাকাটা রেখেছে। প্রথম যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে AFS সিকিউরিটি। অর্থাৎ এই সিকিউরিটিতে আপনি শর্ট টার্মে ডিপোজিট করছেন, মানে যখন ইচ্ছে হলে আপনি এটাকে সেল করতে পারেন। এই AFS এর পুরো নাম হচ্ছে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিজ। অর্থাৎ কি, আপনি যে সিকিউরিটি যেটা কিনলেন সেটা আপনি ম্যাচুরিটি পর্যন্ত রাখবেন না, আপনি কিনে রেখেছেন, দরকার মতো সেটাকে আপনি বিক্রি করে দিতে পারেন দাম বেশি হলে। এই AFS সিকিউরিটিজে তারা যে টাকাটা রেখেছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। 2019 সালে সেটা ছিল $13.9 বিলিয়ন এবং 2022 সালেতে গিয়ে সেই পরিমাণটা দাঁড়িয়েছে $27.3 বিলিয়ন। এই এত টাকা তারা AFS সিকিউরিটিতে রেখেছে। কিন্তু আপনার কাছে আছে আরও অনেক বেশি, $198 বিলিয়ন। তো 27 তো এখানে রাখলেন, তো বাকি টাকাটা তারা যে জায়গাটা রেখেছে সেটাকে বলা হয় HTM সিকিউরিটিজ, অর্থাৎ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজ। অর্থাৎ এখানে যে সিকিউরিটিতে আপনি ইনভেস্ট করছেন টাকাটা, সেটা আপনি ওই ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করবেন। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এই হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিটা কি? হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি হচ্ছে গভর্নমেন্ট বন্ড আর মর্টগেজ ব্যাক সিকিউরিটিজ। এবার এখানে আপনাকে একটা জিনিস বলে নিই যে বন্ড জিনিসটা কি, কারণ এটা জানা খুব জরুরি। এই বন্ডের কনসেপ্ট যদি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে ব্যাংকটা কেন ডুবলো। বন্ডের কনসেপ্ট হচ্ছে এইরকম যে বন্ড ইস্যু করে জেনারেলি গভর্নমেন্ট হতে পারে অথবা কর্পোরেট হতে পারে। তো বন্ডের ক্ষেত্রে কি হয়, আপনি 100 টাকার একটা ধরুন বন্ড ইস্যু করলেন। এর অর্থ হলো যখন আপনি 100 টাকার একটা বন্ড ইস্যু করলেন মার্কেটেতে, যে এই বন্ডটা কিনবে সে আপনাকে 100 টাকা দেবে, তার বিনিময়ে আপনি ওকে বন্ডটা দিয়ে দিলেন 100 টাকা। এবারে বন্ডের একটা টাইম থাকে, ধরুন 10 বছর, 20 বছর অথবা 30 বছরের বন্ড। তো এই বন্ড যখন আমি কিনবো, কেনার পর আমি কি পাবো?
না বন্ডের থেকে আমি একটা ইন্টারেস্ট পাবো, এই ইন্টারেস্টটাকে বলা হয় কুপন রেট। তো যতদিন আপনি বন্ডটাকে ধরে রাখবেন ওই 10 বছর বা 20 বছর, ততদিন পর্যন্ত আপনি কিন্তু প্রতি বছর ওই সার্টেন পার্সেন্টেজ হারে ইন্টারেস্ট পেয়ে যাবেন। এরপর যখন বন্ডের ম্যাচুরিটি হবে তখন আপনি আবার ওই বন্ডের যে আসল টাকাটা সেটা আপনি ফেরত পেয়ে যাবেন। তাহলে আপনার কী লাভ হলো? আপনার লাভ হলো ইন্টারেস্টটা। তো এটা হচ্ছে বন্ডের কনসেপ্ট। এইবার এই সময়তে সিলিকন ভ্যালি ব্যাংক তারা $98.7 বিলিয়ন তারা কিন্তু এই হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিতে রেখেছিল। যদি তুলনা করা যায় আগের ডেটার সাথে, দেখা যাচ্ছে যে আগেতে ছিল সেটা হচ্ছে $13.8 বিলিয়ন। সেটা ওই সময়ের মধ্যে সেটা বেড়ে হয়ে গিয়েছে $98.7 বিলিয়ন। হবারই কথা, কারণ এত টাকা আছে, সব টাকা ওরাও হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিতে রেখে দিয়েছে। এতই মতো ঠিকই আছে, সেফ এবং সিকিউর জায়গায় রাখা আছে। কিন্তু সমস্যাটা হলো তারপরেতে 2022 সালে এসে দেখা গেল যে এই যে টেকনোলজি বুম, এটা আস্তে আস্তে ফেড হতে শুরু করলো এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যারা এই স্টার্ট আপ সংস্থাগুলোকে টাকার যোগান দিচ্ছিল, তাদেরও টাকার যোগান দেওয়া বন্ধ করে দিল। এখন এই যে ছোটো ছোটো স্টার্ট আপ সংস্থাগুলো আছে, এদের তো তাদের টাকার দরকার আছে তাদের অপারেশন চালানোর জন্য। তারা টাকা কোথায় পাবে? তাদের প্রচুর টাকা ব্যাংকে রাখা আছে। তখন তারা ওই সিলিকন ভ্যালি ব্যাংকের কাছে গিয়ে বললো যে আমি যে টাকাটা জমা করে রেখেছি, এবার এই টাকাটা দাও, আমার তো এই টাকাটা কাজে লাগবে। এবার ব্যাংকের ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো, সেটা কি? তারা যে টাকাটা জমা রেখেছিল সেটা ছিল ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ যখনই কাস্টমার চাইবে টাকাটা ফেরত দিতে হবে। কিন্তু কাস্টমারের টাকাটা তারা যেখানে খাটানোর জন্য রেখেছে সেটা হচ্ছে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস, সেটা হচ্ছে 10 বছরের বন্ড বা 20 বছর বা 30 বছরের বন্ডে রেখেছে। সেই টাকাটা তো এখন ম্যাচুরিটি হবে না, তাহলে তাকে কি করতে হবে? তখন তাকে কিন্তু এই বন্ডটাকে বিক্রি করতে হবে। এই সিকিউরিটিগুলোকে কিন্তু বিক্রি করা যায়, এই সিকিউরিটিগুলোকে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করা যায়। কিন্তু যখন তারা এই সিকিউরিটিটাকে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করতে গেল, তখন দেখলো যে এর দাম অনেক কমে গেছে। কারণ কি? এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, এটা শুনে রাখুন। বন্ডের ক্ষেত্রে কি হয়, যখনই ইনফ্লেশন রেট বাড়ে তখন বন্ডের যে আসল দাম, সেই দামটা কিন্তু কমে যায়। কেন? আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাকে আপনাকে বলছি। ধরুন এই সিলিকন ভ্যালি ব্যাংকের ক্ষেত্রে এরা যে হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিতে যে বন্ডগুলো কিনে রেখেছিল, সেই বন্ডের কুপন রেট ছিল 1.5%। অর্থাৎ বন্ডটা থেকে প্রতি বছর $1.5 ইন্টারেস্ট পাওয়া যায়। এবার এই সময়তে এসে বর্তমান সময়তে আমেরিকাতে ইন্টারেস্ট রেট কয়েক গুণ বেড়ে গেছে। এখন বর্তমান সময়ে ইন্টারেস্ট রেট হচ্ছে 4.5%। এইবার এই অবস্থাতে দাঁড়িয়ে কেউ কি আপনার ওই বন্ডটা কিনবে? যেই বন্ডটা কিনলে 100 টাকা দিয়ে কিনে আমি 1.5% ইন্টারেস্ট পাবো, আর আমি যদি ওই টাকাটা দিয়ে বন্ড না কিনে ব্যাংকেই রাখি তাহলে আমি 4.5% ইন্টারেস্ট পাবো। অথবা ওই সময়তে আরও নতুন অনেক বন্ড ইস্যু হয়ে থাকবে, সেই বন্ডগুলোর তো কুপন রেট 4.5%, অর্থাৎ সেই বন্ডগুলোকে থেকেও প্রতি বছর 4.5 টাকা করে ইন্টারেস্ট পাওয়া যাবে। তাহলে কেউ কি ওই 4.5 টাকা ইন্টারেস্টযুক্ত বন্ড ছেড়ে দিয়ে আপনার ওই $1.50 ইন্টারেস্টের বন্ডটা কেউ কিনবে? কিনবে না। কিনবে তখনই যদি আপনি ওই বন্ডের যখন বিক্রি করছেন তখন বন্ডের আপনার ভ্যালুটা কমাতে হবে। অর্থাৎ যে বন্ডটার দাম ছিল 100 টাকা, সেই বন্ডটাকে আপনাকে সস্তায় বিক্রি করতে হবে। কারণ ধরুন একটা 10 বছরের বন্ড ছিল, তো 10 বছরের যে ওই বন্ডটাতে 1.5% হারে প্রতি বছরে ইন্টারেস্ট পাবেন। তো 10 বছরে আপনি কত ইন্টারেস্ট পাবেন? 15%। আর এইখানেতে যেখানে আপনার 4.5%-এর যে বন্ডটা আছে সেটা 10 বছরে 45% আপনি ইন্টারেস্ট পাবেন। তা 30% ইন্টারেস্ট আপনার লস হলো। তাহলে আপনি কি বলবেন যে আপনি 100 টাকার বন্ড আপনার কিনতে পারি, কিন্তু আমি আর 100 টাকায় কিনবো না। আপনাকে ওই 100 টাকার বন্ড যদি আপনি 70 টাকায় দেন বা তারও কমে দেন, তাহলে আমি আপনার ওই বন্ডটা কিনবো, তবেই তো আমার লাভ হবে। আদারওয়াইজ ওই বন্ডটা কিনে কী হবে? ঠিক এই কেসটাই ঘটলো সিলিকন ভ্যালি ব্যাংকের সাথে। তাদের প্রায় $98 বিলিয়ন ওই হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি রাখা আছে, যেটার কুপন রেট হচ্ছে 1.5%। আর বর্তমান সময়েতে গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, 4.5% হয়ে গেছে। তাহলে এখন যদি তাকে ওই বন্ডটা বিক্রি করতে হয়, তো এখন তো আর $98 বিলিয়ন ওই যে বন্ডটা আছে, ওই বন্ডটা তো আর $98 বিলিয়ন দিয়েও কেউ কিনবে না। তার বন্ডের প্রাইস বর্তমান সময়ে আরও অনেক কমে গেছে। এবার ব্যাংকের কাছে যদি এমন টাকা থাকতো যে ঠিক আছে যারা কাস্টমার আছে তাদের টাকাটা মিটিয়ে দিই, আর এই যে বন্ডটা আছে এটা আমি আমার ম্যাচুরিটি পর্যন্ত ওয়েট করে থাকি, তাহলে কিন্তু আমি $98 বিলিয়ন পাবো। 10 বছর বা 12 বছর যেই সময়ের বন্ড আছে সেই সময় পর্যন্ত যদি আমি ওয়েট করি, তাহলে কিন্তু এই পুরো টাকাটাই আমি পাবো, আমার কিন্তু লস হবে না। কিন্তু কাস্টমাররা আপনার কথা শুনবে কেন? তাদের তো টাকার দরকার। এখানেই যেটা আসছে সেটা বলা যেতে পারে অভাবী বিক্রি আর কি। অর্থাৎ কাস্টমার বলছে আমাকে টাকা দিতে হবে, এখন টাকা দিতে হলে আমাকে কি করতে হবে? আমি কাস্টমারকে বলতে পারবো না যে আপনি ওয়েট করুন,
আপনি 10 বছর ওয়েট করুন, আমি টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করে রেখেছি, ওটা ম্যাচিওর হোক, তারপর আপনাকে আপনার টাকা ফেরত দেবো। কাস্টমার আপনার কথা শুনবে কেন? তো আপনাকে কিন্তু তখন ওই বন্ডটা বিক্রি করতে হবে। এবার দেখা যাচ্ছে যে এই সময়ের মধ্যে ওই ব্যাংকটা $21 বিলিয়ন এরকম সিকিউরিটি বিক্রি করছে, এবং সেটা বিক্রি করে গিয়ে অলরেডি $1.8 বিলিয়ন তাদের লস হয়ে গেছে, কারণ অলরেডি বন্ডের প্রাইস কমে গেছে। এবং Q4-তে যদি আপনি ওই ব্যাংকের ব্যালেন্স শিটটা দেখেন, তারা যে টাকাটা ইনভেস্ট করে রেখেছে বন্ডেতে, সেই বন্ডের টাকাতে তাদের কত লস হচ্ছে, এটাকে বলা হয় নমিনাল লস। অর্থাৎ এখনো পর্যন্ত লসটা বুক হয়নি। আপনি যদি মালটা বিক্রি করে দেন তাহলে লস হবে, কিন্তু যেহেতু আপনি এখনো মালটা বিক্রি করেননি, সেই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, এটা অনেকটাই শেয়ারের মতো। ধরুন আপনি একটা শেয়ার 100 টাকা দিয়ে কিনলেন, বর্তমান সময়ে সেই শেয়ারের দাম হয়ে গেছে 50 টাকা। তো আমি কি বলবো যে আপনার লস 50 টাকা, কিন্তু এটাকে লস না বলে নমিনাল লস বলা ভালো, কারণ আপনি তো এখনো শেয়ারটা বিক্রি করেননি। আপনি যদি শেয়ারটা হোল্ড করে রেখে দেন, এমনও সময় আসতে পারে 5 বছর পরে আবার 100 টাকাটা শেয়ারটা 200 টাকা হয়ে গেল। তো এই জন্য এটাকে বলা হয় নমিনাল লস, মানে যে লসটা এখনো আমি বিক্রি করলে লস হবে, কিন্তু ধরে রাখলে এখনো লস নেই, কিন্তু খাতায় কলমে আজকের ডেটে দাঁড়িয়ে এটাকে দেখা যদি যায় তাহলে এটা লস, এটাকে বলা হয় নমিনাল লস। তো সেই নমিনাল লসটা দেখুন, আমি আপনাকে স্ক্রিনে শো করছি যে এই সময়তে সেই নমিনাল লসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই যে দুটো ধরনের সিকিউরিটি ছিল বলেছিলাম না, AFS সিকিউরিটি আর হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি, এই দুটো মিলিয়ে এই Q4-তে ওর যে লসটা দাঁড়াচ্ছে সেটা প্রায় $650 বিলিয়ন মতো। তো যখনই দেখা যাচ্ছে যে ব্যাংকের ব্যালেন্স শিটেতে এত পরিমাণ লস, তখন যেসব ভেঞ্চার ক্যাপিটালিস্টগুলো এই ছোটো ছোটো স্টার্ট আপ কোম্পানিগুলোকে অলরেডি ফান্ডিং করে রেখেছিল, তো তারা তাদেরকে তো পরামর্শ দেবে, তারা তো বলবে যে দেখো ভাই, এই ব্যাংকের অবস্থা কিন্তু খুব খারাপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাংকের টাকা তুলে নাও। তাহলে সবাই এসে ভিড় করেছে যে আমাদেরকে টাকা দিতে হবে। আরেকটা সমস্যা হয়ে গেছে কি, যে এই সময়তে সিলিকন ভ্যালি ব্যাংক চাইছিল যে কিছু টাকা তারা মার্কেট থেকে আরও তুলবে, নিজেদের কিছু শেয়ার বিক্রি করবে, কারণ তাদের তো টাকার দরকার, নগদ দরকার। তো এদিকে এই সিকিউরিটিগুলোকে তো বিক্রি করা যাবে না, এত হিউজ লস হবে। তো তারা সেই প্ল্যানটাই করার চেষ্টা করলো যে আমাদের ব্যাংকের কিছু শেয়ার মার্কেটেতে বিক্রি করে দেবো। কিন্তু অলরেডি মার্কেটে তো খবর ছড়িয়ে গেছে যে ব্যাংকের অবস্থা ভালো নেই, তাহলে ব্যাংকের শেয়ার প্রাইস তো অলরেডি ডাউন হয়ে গেছে। তো শেয়ার প্রাইস দেখা যাচ্ছে যে 60% শেয়ার প্রাইস ডাউন হয়ে গেছে। তো এই অবস্থায় আমি যদি ব্যাংকের সব শেয়ারও বিক্রি করে দিই তাহলেও আমার কিছু লাভ হবে না। তারা দেখলো যে শেয়ার বিক্রি করে লাভ হবে না, কারণ শেয়ারের প্রাইসই তো পড়ে গেছে, আর ক টাকাই বা আসবে শেয়ার বিক্রি করে। তো এই প্ল্যানটাও ফেল হয়। তো এইটা একটা বড় কারণ। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সিলিকন ভ্যালির যে ব্যাংকটা আছে, এই ব্যাংকের যারা কাস্টমার তারা কিন্তু খুব কনসেন্ট্রেটেড কাস্টমার। দেখবেন যে এক ধরনেরই কাস্টমার। অন্যান্য নর্মাল যে ব্যাংকের ক্ষেত্রে হয় কি, যে ব্যাংকের যেটা কাস্টমার থাকে সেটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ধরুন কিছু থাকে রিটেল কাস্টমার, কিছু থাকে ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার, কিছু থাকে গভর্নমেন্ট কাস্টমার, এরকমভাবে আলাদা আলাদা করে সেগমেন্ট থাকে তো কাস্টমারের। কিন্তু এইখানে ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো রিটেল কাস্টমার নেই, সবটাই আছে ইন্ডাস্ট্রিয়াল কাস্টমার, এবং সবগুলি স্টার্ট আপ কাস্টমার। এবং নাম্বারটাও খুব হাতে গোনা। ডিসেম্বর 2022-এ গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাংকের কাস্টমারের সংখ্যা মাত্র 37,466, এবং সবগুলোই ওই স্টার্ট আপ কাস্টমার। এবং সবথেকে বড় কথা, প্রতিজনের অ্যাকাউন্টেই প্রায় $2,50,000 বেশি টাকা জমা আছে ওই ব্যাংকে। এইবার যেহেতু এত কনসেন্ট্রেটেড কাস্টমার এবং সব কাস্টমারগুলোই একই ইন্ডাস্ট্রির, সেখানে একটা ওয়ার্ড অফ মাউথ কমিউনিকেশন তো থাকবে। দেখা যাবে হয়তো একটা কাস্টমার আর একটা কাস্টমারকে ওই রেফারেল সিস্টেমের মাধ্যমেই ব্যাংকেতে এসেছে। সুতরাং একজন জেনে গেছে মানে ওই 37,000 যে 766 জন কাস্টমার আছে তারা সবাই জেনে গেছে। তো সবাই মিলে এসে ব্যাংকের দরজায় কড়া নাড়ছে যে আমাদের টাকা ফেরত দিতে হবে। তো ব্যাংক দেখলো যে এই অবস্থায় আমার পক্ষে আর চালানো সম্ভব নয়, তো ব্যাংক ঝাঁপ বন্ধ করে দিল। তো এইভাবেই ডুবলো সিলিকন ভ্যালি ব্যাংক। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।